রোলিং প্ল্যান পর্যন্ত চলছিল, তাই তো? ফার্স্ট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত? 1951 থেকে 56। দ্বিতীয় 1956 থেকে 1961। তৃতীয় 1961 থেকে 1966। চতুর্থ এটা কি আছে মাঝে? প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে কত থেকে কত? 1966 থেকে 19। তারপরে কি রয়েছে? ফোর্থ কত থেকে কত? 1969 থেকে 74। ফিফথ 1974 থেকে 79 পর্যন্ত হওয়ার কথা, কিন্তু 1 বছর আগে শেষ হয়ে গেছিল 78, কারণ তার 2 বছর আগে সরকার পরিবর্তন হয়েছিল। 2 বছর আগে কি হয়েছিল? সরকার পরিবর্তন হয়েছিল, এই জন্য কি করা হয়েছিল? চেঞ্জ হয়ে গিয়েছিল 1978। তারপরে কি ছিল? রোলিং প্ল্যান। প্রতি বছর অন্তর অন্তর করা হয়েছিল বলে তার নাম কি পড়েছে? রোলিং প্ল্যান। 1978 থেকে 80। 1978 থেকে কত? 80। রোলিং প্ল্যানের টাইম পিরিয়ড 1978 থেকে 80। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে একদম? তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলে তৈরি হয়েছিল? হেরাল্ড হেরাল্ড ডোভার মডেল, তাই তো? এটা কার উপর জোর দেওয়া হয়েছিল? কৃষি, সেচ, বাঁধ এগুলোর উপর জোর দেওয়া হয়েছিল, তাই তো? 2 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প। কিসের উপর? ভারী শিল্প। এর আন্ডারে তৈরি হয়েছিল সমস্ত শিল্পগুলো, তাই তো? লৌহ ইস্পাত কারখানাগুলো তৈরি হয়েছিল। হ্যাঁ। 3 নম্বরে কি ছিল? এমএসএমইর উপর জোর দেওয়া হয়েছিল। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। সরি, মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ, তাই তো? এটা কি ছিল? এমএসএমই। প্ল্যান হলিডে তো কিছু হয়নি। আর এই 1961 থেকে 66 কি হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের দিকে। হ্যাঁ, কি হয়েছিল? জওহরলাল নেহরু মারা গেছিল, আর লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছিল। 1962 চায়না ইন্ডিয়া ভার্সাস চায়না লড়াই। ইন্ডিয়া ভার্সাস চায়না। 1965 ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান। ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান। 1965-66 সালে কি হয়েছিল? খরা দেখা দিয়েছিল। এগুলো সব কথা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল হয়েছিল? সফল হয়নি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল হয়েছিল? সফল হয়নি। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে কোনো ডাউট আছে? এই জন্য 3 বছর ফাঁক দেওয়া হয়েছিল, দেখা হচ্ছে কি হলিডে বলা হয়েছে, প্ল্যান হলিডে। চতুর্থ কথা হয়েছিল 69 থেকে 74। এটাই কি কি হয়েছিল? এই সময় এই প্ল্যান হলিডের সময় কি হয়েছিল? জেনেটিক্যালি মডিফাইড হয়েছিল। আর এগুলোর জন্য এখানে কি হয়েছিল? হাই ইয়েল্ড ভ্যারাইটি চাষ হয়েছিল, সবুজ বিপ্লব আনা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর সাথে সাথে কি হয়েছিল? সবুজ বিপ্লবের সাথে সাথে সবুজ বিপ্লবের জনক কে ছিল? হ্যাঁ, এস স্বামীনাথন। ভারতের হলে, ওয়ার্ল্ডের হলে, বিশ্বের? হ্যাঁ, নরমান। শব্দ দিয়েছিল কে? উইলিয়াম গার্ড। শব্দ দিয়েছিল কে? উইলিয়াম গার্ড। ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এগাই হাই এল ভ্যারাইটি চাষ হয়েছিল। আর এখানে কি হয়েছিল? জিএম। এই জন্য বলা হয়েছিল, একটা স্লোগান দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী, কি? জয় জওয়ান
জয় কিষান, এগুলো পড়ে নিয়েছিলাম তাই তো। 1969 থেকে 74-এ উড়িষ্যায় উড়িষ্যার ঝড়। আর কি হয়েছিল? 1971-এ বাংলাদেশ তৈরি হয়েছিল। 1971 বাংলাদেশ তৈরি হয়েছিল, এইসব কাজ হয়েছিল। 74 থেকে 78-এ ভারতে প্রথম ইমার্জেন্সি লাগু হয়েছিল। কি ইমার্জেন্সি? ন্যাশনাল ইমার্জেন্সি। কোন ইমার্জেন্সি লাগু হয়েছিল? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছিল তাই তো। 1974 থেকে 78-এর মধ্যে তাই তো। হ্যাঁ, কি লাগু হয়েছিল? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে। 75 পর্যন্ত ইমার্জেন্সি চলেছিল, 75 থেকে 77 পর্যন্ত ইমার্জেন্সি চলেছিল। 77-এর পরে কি হয়েছিল? নতুন সরকার এসেছিল, প্রথম ভারতবর্ষে অকংগ্রেসীয় সরকার তৈরি হয়েছিল। কার সরকার? মোরারজি দেশাই। মোরারজি দেশাই। কি কি হয়েছিল যদি তোমরা জানতে চাও, আগের ভিডিওতে সব বলা আছে, জেনে নেবে। বুঝা গেছে তো? আগের ক্লাসে সব বলা আছে, ভিডিও ছাড়া আছে, জেনে নেবে সব যে কি কি হয়েছিল না হয়েছিল। ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার। হ্যাঁ, এরপরে এরপরে মোরারজি দেশাই এসেছিল, জনতা জনতা পার্টির সরকার এসেছিল। সেই জনতা পার্টির সরকার কি করেছিল? প্রত্যেক বছর বছর চালিয়েছিল, যাকে আমরা রোলিং বেল বলেছি। 1978 থেকে 80 পর্যন্ত। তারপরে আবার এই সরকার পড়ে গেছিল। এই সরকার কি হয়েছিল? এই সরকার পড়ে গেছিল, নতুন আবার কংগ্রেস সরকার এসেছিল। 80 থেকে 85 পর্যন্ত আবার চালু হয়ে যাবে। 80 থেকে কত? 85 পর্যন্ত আবার চালু হয়ে যাবে। ফিফ পর্যন্ত বোঝা আছে তো? এবারে 6 করবো। 6 আর 7-এ তেমন কিছু হয়নি। 6 আর 7-এ বিশেষ করে আধুনিকরণ করার চেষ্টা করা হয়েছিল। 6 আর 7-এ কি করার চেষ্টা করা হয়েছিল? আধুনিকরণ। 6 1980 থেকে 1985। 1980 থেকে কত? 1985। এই সময় কিছু করা হয়নি। এবং আচ্ছা, 5-এ আরেক কিছু কিছু বলার আছে, বলে দিলাম। 5 কবে হয়েছিল? 1974 থেকে 1978। এটাই স্লোগান দেওয়া হয়েছিল। আমাদের ইন্দিরা গান্ধীর স্লোগান দিয়েছিল গরিবি হাটাও। স্লোগান কি দিয়েছিল? গরিবি হাটাও। আর এখন স্লোগান দেওয়া হয় গরিবকে হাটাও। আগে কি দিয়েছিল? গরিবি হাটাও। কোনটায়? 50-ইয়ার প্ল্যানে। এখন গরিবকে হাটাও। এর পরবর্তীকালে নীতি আয়োগ হবে। এটা কি বলা হয়েছে? হ্যাঁ। আর এখন গরিবকে হাটাও, গরিবই হাটাও। এখন কি? গরিবকে হাটাও। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার। গরিবি হাটাও কত? 50-ইয়ার প্ল্যানে। এই সময় 20 পয়েন্ট প্রোগ্রাম আনা হয়েছিল। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, অর্থাৎ 20টি প্রোগ্রাম সূত্র, 20টি সূত্র আনা হয়েছিল, কাজের 20টি সূত্র আনা হয়েছিল। এতে কতগুলো? কাজের 20টি সূত্র আনা হয়েছিল। ফোর্থ ইয়ার প্ল্যানে কি আনা হয়েছিল? 14টা ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। 1969 সালে 14টা ব্যাংকে কি করা হয়েছিল? রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। এগুলো সব আগের দিন বলে দিয়েছিলাম তাই তো। এবার ফিফথ ইয়ার প্ল্যান বলে দিলাম। 6-এ দেখো, 6-এ আধুনিকরণ করানোর চেষ্টা করা হয়েছিল। 1980 থেকে 1985, 2 বছর তো তারা নিয়ে নিয়েছিল। 6 ইয়ার প্ল্যানে করা হয়েছে কি? নাকি আধুনিকরণ, সমস্ত জিনিসকে আধুনিকরণ করানোর চেষ্টা করা হচ্ছিল। বোঝা যাচ্ছে তো? মানুষকে হচ্ছে ই করার, আধুনিকরণ করে, বা হচ্ছে কি আত্মনির্ভরের দিকে বেশি জোর দেওয়া হয়েছিল। এগুলো সিক্স ইয়ার প্ল্যানে টুকটাক চলছিল। 7-এও সেরকম টুকটাক চলছিল। 6 আর 7 তত বেশি ইম্পর্টেন্ট নয়, এটা মোটামুটি চলছিল তাই তো। 85 থেকে 1990। 85 থেকে কত? 1990। এটা এটা যখন চলছিল, বোঝা যাচ্ছে, এটা মোটামুটি সেম একই রকম। ওই আধুনিকরণের উপর জোর দেওয়া হয়েছিল, শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, জিডিপির উপর জোর দেওয়া হয়েছিল। এগুলোর উপরেই শুধুমাত্র জোর দেওয়া হয়েছিল, আর কিছু করা হয়নি। 6-7 প্ল্যান অত বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো, এরপরে আসছিল দ্বিতীয়বার প্ল্যান হলিডে করেছিল। এই সময় সারা বিশ্ব জুড়ে একটা বিরাট রকম হচ্ছে আর্থিক সংকট চলছিল, এবং এক দেশ অপর দেশের সঙ্গে কি ছিল? যুদ্ধে লিপ্ত ছিল।
আশি সাল থেকে দেখ কখনো যুদ্ধ এককালীন হয়ে যায়নি, যে যুদ্ধ করবো মন করছে যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ করতে গেলে আগে থেকে কি চলে, দেখ বিশ্বযুদ্ধ যে হয় আমরা এখন যে দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধের একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি, বিশ্বযুদ্ধের কি দেখতে পাচ্ছি, একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি, তাই তো। বিশ্বযুদ্ধ হবে হবে করছে এরকম একটা সিচুয়েশন পৌঁছে আছে, বোঝা যাচ্ছে তো। কারণ কি দেখ বিশ্বযুদ্ধ এই নয় যে বিশ্বযুদ্ধ হবে বললাম বলে সব দেশ একসঙ্গে লেগে গেল, এটা বিশ্বযুদ্ধ নয়। বিশ্বযুদ্ধের আগে থেকে আগাম পূর্বাভাস জানা যায়। কোন দেশ দেখতে পাবি ইরান আর আমেরিকার যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন চলছে, চলছে তো। ইসরায়েল ইরান চলছে, ইসরায়েল ফিলিস্তিন চলছে। ধীরে ধীরে এই করতে করতে একটা গোষ্ঠী একদিকে চলে যাবে, আরেকটা গোষ্ঠী আরেকদিকে চলে আসবে, বিশ্বযুদ্ধ শুরু হবে। ধীরে ধীরে বিশ্বযুদ্ধের মুহূর্ত পৌঁছে গেছে, বোঝা যাচ্ছে তো। সব জায়গাতে চলছে তো, এরকম যুদ্ধ চলছে সব জায়গায়, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, তো ওই সময় আর্থিক সংকট দেখা দিয়েছিল, প্রচুর পরিমাণে আর্থিক সংকট দেখা দিয়েছিল, কারণ যুদ্ধের পূর্ব মুহূর্ত ছিল। যুদ্ধের কি ছিল, পুরো পূর্ব মুহূর্তে পৌঁছে গেছিল। যুদ্ধের কিসে ছিল, পুরো পূর্ব মুহূর্তে পৌঁছে গেছিল কে, হ্যাঁ, প্রতিটা দেশ যুদ্ধের পূর্ব মুহূর্তে পৌঁছে গেছিল। আজ 85 থেকে 90 এর সময়, এ সময় খাদ্য সংকট দেখেছিল, আর্থিক সংকট দেখেছিল, আর ভারতবর্ষ গ্যাসের উপর ডিপেন্ডেবল, ভারতবর্ষ পেট্রোলিয়ামের উপর ডিপেন্ডেবল, সমস্ত কিছু রাশিয়া থেকে আসতো ভারতে। রাশিয়ার সে সময় আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, এই জন্য আবার 2 বছর ছুটি দেওয়া হয়েছিল প্ল্যানের, সেটা হচ্ছে 90 থেকে 92। 90 থেকে কত, 90 থেকে 92 পর্যন্ত কি দেওয়া হয়েছিল, ছুটি দেওয়া হয়েছিল। 90 থেকে 92 পর্যন্ত কি দেওয়া হয়েছিল, ছুটি দেওয়া হয়েছিল। কিসে, আবার দ্বিতীয় চরণের প্ল্যান হলিডে, এটাকে কি বলা হয়, দ্বিতীয় চরণের প্ল্যান হলিডে, এটাকে কি বলি, দ্বিতীয় চরণের প্ল্যান হলিডে। 90 থেকে 92 এই সময় ভারতবর্ষে, এই সময় ভারতবর্ষ নয় সারা বিশ্বে একটা বিরাট সংকটে পরিণত হয়ে গেছিল। 1991 সালে, 1991 সালে ভারতবর্ষে, ভারতবর্ষ যে রাশিয়া 15টা দেশে ভাগ হয়েছিল। রাশিয়া কতগুলো দেশে ভাগ হয়েছিল, 15টা দেশে ভাগ হয়েছিল। ভারতবর্ষ বেশিরভাগ হচ্ছে পেট্রোল ডিজেল এগুলা ইরান বা সৌদি আরব এইসব জায়গা থেকে আনে বা রাশিয়া থেকে কেনে। এইসব দেশ সম্পূর্ণ বলে দিয়েছিল আর কোনো পেট্রোল আর দিতে পারবে না। ভারতবর্ষ দেখো ধীরে ধীরে একদম প্রথম থেকে মনে করো, স্বাধীন যখন হয়েছে তখন জওয়াহরলাল নেহরু ছিল, তারপরে ভারতবর্ষ পরপর দুটো প্রধানমন্ত্রীর মৃত্যু দেখেছে। জওয়াহরলাল নেহরু লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু দেখেছে, খরা দেখেছে, যুদ্ধ 1962, 65, 71 যুদ্ধ দেখেছে, 1984 যুদ্ধ দেখেছে। 1984-তে যুদ্ধ হয়েছিল তো, আরে গোল্ডেন টেম্পল, 1984 যুদ্ধ দেখেছে। আবার মেঘদূত দেখেছে, কার্গিল যুদ্ধ দেখেছে, কার্গিল তো 1999 হয়েছে। এত সব যুদ্ধগুলো দেখেছে ভারত, তাই তো। 48-এর যুদ্ধ দেখেছে। ভারতের আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার আগে আগে কি হচ্ছে, ভারতবর্ষ ধীরে ধীরে কি হতেছিল, পদোন্নতি করতেছিল। আর ভারতবর্ষকে তেল আনতে হতো অন্য জায়গা থেকে, আর তেল অন্য থেকে আনতে আনতে রিজার্ভ টাকা, যে রিজার্ভ থাকে যে টাকাটা, সেটা শেষ হতে থাকবে। রিজার্ভ টাকার পরিমাণ কি হতে থাকবে, শেষ হতে থাকবে, বোঝা যাচ্ছে তো। রিজার্ভ টাকার পরিমাণ কি হতে থাকবে, শেষ হতে থাকবে। ভারতবর্ষে একটা টাইম রিজার্ভের টাকা, যে বিদেশি যে আর্থিক বিদেশি যেটা ভারতবর্ষ ইম্পোর্ট করে তার জন্য আলাদা টাকা আছে তো, সেই টাকাটা শেষ হতে ছিল, মাত্র 15 দিনের টাকা বেঁচেছিল। মাত্র কত দিনের টাকা বেঁচেছিল, 15 দিনের টাকা বেঁচেছিল। মাত্র কত দিনের টাকা বেঁচেছিল, 15 দিনের টাকা বেঁচেছিল, এর বাইরে আর টাকা ছিল না। কত, বোঝা গেছে তো। আর এই সময় রাশিয়া কি হয়েছে, রাশিয়াও ভেঙে গেছে, 15টা দেশে ভেঙে গেছে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল, তেল টেল সব রাশিয়া থেকে নিত, আর রাশিয়াও 15টা দেশে ভাগ হয়ে গেছে। আর্থিক সংকট দেখা দেবে ভারতে, আরো বিভিন্ন জিনিস রাশিয়া থেকে আসতো, তাই তো। ধীরে ধীরে কি হতে ছিল, ভারতবর্ষ কি হতে ছিল, ডিমলিশ হতে ছিল। মাত্র 15 দিনের কি বেঁচেছিল, মাত্র 15 দিনের বিদেশি টাকা বেঁচেছিল। 60 দিনের শ্রীলঙ্কার টাকা বেঁচেছিল। অর্থাৎ ভারত বাইরে থেকে যদি 15 দিন পরাপর 15 দিন কোনো জিনিস কিনে দেয়, ভারতের টাকা শেষ, ভারতের টাকা কি শেষ। অর্থাৎ এটাকে বলা হয় ফরেন রিজার্ভ, বিদেশি মুদ্রা। ভারতের বিদেশি মুদ্রা কি হয়ে যেত, শেষ হয়ে যেত 15 দিনের। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও।
ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? নরসিংহ রাও। 1991 হয়েছে। তার মানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 7, 8, 8 তৈরি হচ্ছে, 1997 পর্যন্ত হবে। এরপরে আর ভাঙেনি, এরপরে পরপর চলতেছে। 92 থেকে কত 97 পর্যন্ত হবে। এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিল জানিস তো? নরসিংহ রাও। আর ফিনান্স মিনিস্টার কে ছিল জানিস? মনমোহন সিং। ফিনান্স মিনিস্টার ফিনান্স মিনিস্টার কে ছিল? মনমোহন সিং। ফিনান্স মিনিস্টার ফিনান্স মিনিস্টার কে ছিল? মনমোহন সিং। বোঝা গেল তো? ফিনান্স মিনিস্টার কে ছিল? মনমোহন সিং। আর প্রাইম মিনিস্টার নরসিংহ রাও মনমোহন সিং কে ডাকছে, ফিনান্স মিনিস্টার তুমি যা করবে করো, এই যে অবস্থা হয়েছে। মনমোহন সিং তখন এনেছিল যে এলপিজি প্রসেস, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি মডেল আনা হয়েছিল। কারণ কি দেখ, ভারতবর্ষ 1947 পর্যন্ত কি ছিল? পরাধীন ছিল। পরাধীন করে গেছিল কে? ব্রিটিশের কে কোম্পানি একটা, আর একটা কারখানা। ব্রিটিশের একটা কারখানা এসে ভারতবর্ষে রাজত্ব করতো, সেই কারখানা। তার মানে ভারতবর্ষের মার্কেট ধরতে গেলে এখন দেখবি চাইনা পুরো মার্কেট, চাইনা পুরো মার্কেট করে নিছে, তাই তো? এখন কে মার্কেট করে নিছে? চাইনা পুরো মার্কেট করেছে। চাইনা ছাড়া তুই চলতেই পারবি, তাই তো? চাইনা ছাড়া তুই চলতে পারবি? চলতেই পারবি না একদম। চাইনা পুরো মার্কেট করে নিছে। সেরকম ওই সময়ে, কারণ কি এখন তো সেনা ফেনা প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। ওই সময় ভারতের হাতে সেনা কম ছিল, ভারতের হাতে আর্থিক আর্থিক দুর্বলতা ছিল। ওই সময় কি করছে? ওই সময় যদি জওহরলাল নেহরু বলতো যে হচ্ছে বিদেশি সমাজকে আসতে দেওয়া হবে, তখন সমস্যা তৈরি হতো। আবার কেউ না কেউ এসে কি করতো? জিনিসপত্র বেচতো, দিয়ে আধিপত্য স্থাপন করে নিলে কি হতো? আবার ভারত গোলাম হয়ে যেত। এই জন্য বলা হয়েছিল ভারতবর্ষে কোনো বিদেশিরা কি করতে পারবে না, আসতে পারবে না। শুধু নিজস্ব প্রাইভেটরা যদি খুলতে চায় খুলতে পারে, প্রাইভেটাইজেশন ছিল, অর্থাৎ নিজেরা যদি খুলতে চায়। আর কিছু ছিল কি? আর কিছু ছিল না। তো এ আনছিল কি? মনমোহন সিং আনছিল কি? এলপিজি প্রসেস। কোন প্রসেস? এলপিজি প্রসেস। এলপিজি লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, আর কি? ভারতের কাছে টাকা শেষ হয়েছিল, সেই মুহূর্তে ভারতবর্ষ সোনা সোনা হচ্ছে বন্ধক রেখে টাকা নিয়েছিল। এবং ভারতবর্ষ কি করেছিল? ভারতবর্ষকে ঋণ, দেখ দুটো ব্যাংক রয়েছে, দুটো ব্যাংক ঋণ দেয়। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কি মনিটারি ফান্ড। ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ আর ডব্লিউবি। এই ডব্লিউবি বলতে ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয় দীর্ঘকালীন সময়ের জন্য। কিসের জন্য? দীর্ঘকালীন সময়ের জন্য কে ঋণ দেয়? ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয় দীর্ঘকালীন টাইমের জন্য। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তো ডেভেলপমেন্টের কাজ করবি, ডেভেলপমেন্ট স্কুল করবে, এয়ারপোর্ট করবি, রেলওয়ে করবি, সেই দীর্ঘকালীন ট্রেন চালাবি, ধর বুলেট ট্রেন আনবি। তো দীর্ঘকালীনের জন্য, ডেভেলপমেন্টের জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য ঋণ দেয় কে? ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয়। বোঝা যাচ্ছে তো? আর আইএমএফ করে কি দেখ, আইএমএফ করে শর্ট টাইমের জন্য ঋণ দেয়। অর্থাৎ তোর হচ্ছে কি হয়েছে, এখন প্রবলেম হচ্ছে ঋণ দিয়ে দিবে বেশি সুদে। আইএমএফ এর কাজই হচ্ছে ওইটা। যখন ভারতবর্ষে আর্থিক দুর্নীতি, আর্থিক হচ্ছে একদম এই সংকট চলে আসছিল, তখন ওই আর্থিক সংকটের সময় ঋণ দেয় কে? আইএমএফ। পাকিস্তানকে এখন ঋণ কে দিচ্ছে? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এতে সব থেকে বেশি টাকা কার কার আছে জানিস তো? আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর বেশি টাকা আছে। তার মানে ওরাই যেরকম হ্যান্ডেল করবে সেরকম চলবে। তো আইএমএফ হচ্ছে কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এ এসেছিল হচ্ছে ঋণ দেওয়ার জন্য, বলেছিল যে ভারতবর্ষে এ এলে কিছু শর্ত দেয়। যে কারণ দেখ, তুই ডুবে যাচ্ছ, ব্যাংক্রাফ্ট অবস্থায় তোকে লোন দিচ্ছে, মানে কি? সে কিছু শর্ত রাখবে, তো টাকা তো তাকে তুলতে হবে।
আইএমএফ যখনই ঋণ দিবে ভাববি যে সে দেশ অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যাকেই আইএমএফ ঋণ লোন দিবে তার অবস্থা খুব খারাপ, তবেই সে আইএমএফ এর কাছে লোন দিবে। নাহলে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কি কিসে কাকে লাগে? ওয়ার্ল্ড ব্যাংকে লাগে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, একদম ক্লিয়ার। ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ বোঝা গেছে তো? ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, আইএমএফ ক্লিয়ার হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ক্লিয়ার হয়েছে। এই আইএমএফ ভারতকে ঋণ দিতে এসেছিল এবং শর্ত রেখেছিল যে বিদেশি কোম্পানিকে ভারতবর্ষে আসতে দিতে হবে, বিদেশি কোম্পানিকে ছাড় দিতে হবে। এই জন্য ভারতবর্ষে তখন ছিল ফিনান্স মিনিস্টার ছিল আমাদের হচ্ছে মনমোহন সিং। মনমোহন সিং বলেছিল এলপিজি প্রসেস। কোন প্রসেস? এলপিজি প্রসেস, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন মানে উদার নীতি, অর্থাৎ দুজনই সমান। বিদেশি কোম্পানি ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে, ভারতীয় কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারে। এতে কাউকে কাউকে হচ্ছে কি দেখা হবে না, কাউকে কোনোভাবে দুজনকে সমানভাবে দেখা হবে। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষ সম্পূর্ণ লিবারালাইজেশন চলে না, সম্পূর্ণ সমানভাবে দেখা হবে। কোনো কোম্পানি যদি খুলে দেয় কি করা হয়? সপ্তাহ তুলতে চলে যাওয়া হয়। সমানভাবে দেখলো কি করে? বিদেশিদের কাছ থেকে কোনো যদি আসে, কোম্পানি খুলতে আসে, তো নেতারা তো পুরো অবস্থা খারাপ করে দেয়, তাই তো? তাহলে লিবারাইজেশন, সম্পূর্ণ লিবারাইজেশন নেই ভারতবর্ষে, এখন কি সম্পূর্ণ লিবারাইজেশন নেই। যেটা মনমোহন সিং তখন বলে গেছিল লিবারাইজেশন, বিদেশি কোম্পানি যেমন ভারতের কাছে, ভারতীয় কোম্পানি তেমন থাকবে, এটাকে বলা হয় লিবারাইজেশন প্রসেস। গ্লোবালাইজেশন বলতে ভারত বিভিন্ন দেশ থেকে কি আসতে পারে? ব্যবসায়ীরা ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে, ভারতীয় ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় যে কি করতে পারে? ব্যবসা বাণিজ্য করতে পারে। সেরকম ভারতবর্ষে এসছে, কিন্তু এই গ্লোবালাইজেশন ক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানিকে হতে হবে 51%। ইন্ডিয়ান কোম্পানি কত পার্সেন্ট থাকবে? 51%। বিদেশি কোম্পানি থাকবে, ফরেন কোম্পানি থাকবে কত? 49%। 49%, 51% আর কি 49%। 51% কারা থাকবে? হ্যাঁ, ইন্ডিয়ার হাতে। এই জন্য তখন আসছিল হিরো, কে আসছিল? হিরো গাড়ি, হিরো, তার সঙ্গে হোন্ডা যোগ হয়েছিল। হোন্ডা বিদেশি কোম্পানি, হিরো দেশীয় কোম্পানি, দিয়ে গাড়ি তৈরি করছিল হিরো হোন্ডা। আমরা তখন কি, তখন তো টেকনোলজি জানতাম নি, আস্তে আস্তে ধীরে ধীরে টেকনোলজি শিখে নিয়েছি। মোদিজি আসছে, মোদিজি এসে বলে দিচ্ছে এখন যে কোনো কোম্পানি খুলতে পারলে 100% কি করতে পারে? 100% বিদেশি কোম্পানি খুলতে পারে। আমাদের আর কি দরকার? টেকনোলজি দরকার। আর আমরা তো টেকনোলজি শিখে নিয়েছি, টেকনোলজি কি করছি? শিখে নিয়েছি। আর টেকনোলজি দরকার আমাদের? হ্যাঁ, টেকনোলজি পুরো শিখা হয়ে গেছে, তাহলে যেন আলাদা হয়ে যায় না, দুটো আলাদা আলাদা হয়েছে। একটা হয়েছে কি, হ্যাঁ, এখন হয়েছে হিরো আর হোন্ডা। হিরো আর কি হোন্ডা, দুটো আলাদা আলাদা হয়েছে তো। হিরো হোন্ডা, মারুতি আর সুজুকি। জাপানের কোম্পানি ছিল সুজুকি, আর ভারতের কোম্পানি মারুতির সঙ্গে যোগ হয়ে মারুতি সুজুকি তৈরি করেছিল। কি তৈরি করেছিল? মারুতি সুজুকি। কোন কি তৈরি করেছিল? মারুতি সুজুকি। মারুতির সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়েছিল? মারুতি সুজুকি। হ্যাঁ, মারুতি সুজুকি। বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, আমরা ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্ত কিছু জিনিস পাচ্ছি। তখনকার সময় কি হয়েছিল? ক্লোজ আপ, এখন ক্লোজ আপ আসছে, ম্যাক্স ফ্রেশ, যা কিছু আছে, কলগেট, ব্রাশ, সবকিছু কি বিদেশি কোম্পানি ধীরে ধীরে আসতেছিল, তাই তো? এখন তো চাইনা ছেড়ে গেছে। ভারতেরও বিভিন্ন কোম্পানি বিদেশে যেত, যেমন হচ্ছে টাটা। টাটা চা আছে না, আমেরিকায় বিক্রি হয় টাটা চা। ভারতে তো বিভিন্ন বিদেশি কোম্পানি ছিল, নুডলস, নেসলে, এগুলো সব কি বিদেশি কোম্পানি। নুডলস, ম্যাগি, নেসলে, সব বিদেশি কোম্পানিগুলো ধীরে ধীরে ভারতে আসা শুরু করছে। এখন তো 100% নিজেরই দোকান করতে পারবে, মানে কারখানা খুলতে পারবে। আগে ছিল কত? 51%, 49%। 51% কে থাকবে? ইন্ডিয়া। 49% ফরেন থাকবে। এখন কি হয়েছে? দুটো সেম হয়ে গেছে, 100% করতে পারে, তাই তো? তারপরে ভারত আত্মনির্ভর ধীরে ধীরে হচ্ছে। বোঝা যাচ্ছে তো? গ্লোবালাইজেশন বোঝা যাচ্ছে তো? আর প্রাইভেটাইজেশন বলতে
প্রাইভেট কোম্পানিও এসে ব্যবসা বাণিজ্য করতে পারে। প্রাইভেট কোম্পানিও কি করতে পারে? এসে ব্যবসা বাণিজ্য করতে পারে। হয়েছে? তাহলে এলপিজি প্রসেস ছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। সমস্ত কোম্পানিগুলো ধীরে ধীরে ভারতে আসা শুরু করছিল। হ্যাঁ, এখন ভারতের বিভিন্ন কোম্পানি আছে, ভারতও বিদেশে যাচ্ছে। কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই, ভারত ধীরে ধীরে তো আত্মনির্ভর হচ্ছে। এলপিজি বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে এলপিজি প্রসেস কে আনছিল? মনমোহন সিং। তখনকার দেখবি, তখনকার সময় প্রধানমন্ত্রী কিন্তু মনমোহন সিং ছিল না, ফিনান্স মিনিস্টার কে ছিল? মনমোহন সিং। আর প্রাইম মিনিস্টার নরসিংহ রাও। তারপর ইকোনমিস্ট ছিল একজন। ওইটা দেখে কংগ্রেস সরকার পরে 2004 থেকে কি করে দিয়েছে, তুমি প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল। হুম, দেখবি এই জন্য মনমোহন সিংকে কেউ কিছু বলেনি। মনমোহন সিং যে প্রসেস আনছে, কেউ কিছু মনমোহন সিংকে বলেনি। মনমোহন সিংকে কাউকে বলতে দেখেছি? হ্যাঁ, উপরন্তু কি আমাদের প্রধানমন্ত্রীও মনমোহন সিংকে কিছু বলেনি। কি করে গেছিল বুঝতে পারছো? ভারতবর্ষকে এক্সপোর্ট ইম্পোর্টে কত নম্বরে পৌঁছে রেখেছিল জানিস তো? 3 নম্বরে। আজও 3 নম্বরে আছে। এই 15 দিনের বেঁচে ছিল। ভারত কত দিনে বেঁচে ছিল? 15 দিনের বেঁচে ছিল। ভারতবর্ষকে এক্সপোর্ট ইম্পোর্টে বা ফরেন রিজার্ভে ভারতবর্ষকে 3 নম্বরে পৌঁছে দিয়ে গেছিল, তখন ট্রান্সফার করে 2014 সালে। 2014 সালে যখন ট্রান্সফার করে কত হয়? 3-এ ছেড়ে দিয়ে গেছে। আজ পর্যন্ত 3-এই করে আছি। 2014 থেকে 26-এ গেল। 3 থেকে আর 2 হয়নি, 1ও হয়নি। তাই তো? বোঝা আছে তো? আরে ক্লিয়ার হয়েছে না হয়নি? এই সরকারের একটাই, এটা হচ্ছে বহুত কিছু জিনিস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে তাহলে যদি হয়তো হবে। এরা কি বলতো, কিছু সংখ্যক মানুষের হাতে এখন ব্যাপক পরিমাণে টাকা চলে আসছে। কিছু সংখ্যক মানুষের হাতে কি চলে আসছে? ব্যাপক পরিমাণে টাকা চলে আসছে। আর কারো হাতে টাকা নেই। বুঝলে? পুঁথিগত কিছু সংখ্যক মানুষ আছে, পুঁথিগত টাকা এটাও কি তার সঙ্গে মেশে কি করতে গেছে? পড়াশোনা হয়ে গেছে। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? ডাউট আছে? নেই? একদম ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এলপিজি বোঝা আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কত থেকে কত হয়েছিল? 92 থেকে 97। এরপরে অষ্টম এসেছিল 1997 থেকে 2002। 1997 থেকে কত? 2002। এটাই হয়েছিল পরমাণু বোমা তৈরি হয়েছিল 1998 সালে। 1998 সালে কবে 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 তারিখ? 11ই মে ও 13ই মে। 11ই মে আর কত? 13ই মে পরমাণু বিস্ফোরণ করানো হয়েছিল। হ্যাঁ, নাম কি ছিল? শক্তি 98। কি ছিল নাম? শক্তি 98। তাই তো? পরমাণু বোমার টেস্ট হয়েছিল। 1999 সালে কি হয়েছিল? 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। 1999 কার্গিল যুদ্ধ হয়েছিল। সফল হবে? কি হয়েছিল? কার্গিল যুদ্ধ হয়েছিল। এটা অষ্টম চলছে, নবম হওয়ার কথা। আগেরটা 8 ছিল তো, এটা 9। এটা কি?
9, আগেরটা 8 ছিল তো। আরে 51 থেকে 56, 1, 56 থেকে 61, 2, 61 থেকে 66, 3, তারপরে 69 পর্যন্ত গ্যাপ, 69 থেকে 74, 4, 74 থেকে 78, 5, 80 থেকে 85, 6, 85 থেকে 90, 7, 92 থেকে 97, 8, 97 থেকে 2002, 9। এই সময় একটা ভূমিকম্প হয়েছিল, কোথায় হয়েছিল বলো? পড়ে দিয়েছি। 2001 সালে 26শে জানুয়ারি 2000 কত 1 সালে গুজরাটের কোথায়? 2001 সালের ভূমিকম্প, গুজরাটের ভূমিকম্প, ভুজ নামক শহরে, তাই তো? গুজরাটের কোথায়? ভুজে, গুজরাটের ভুজে। এগুলো পড়ে দিয়েছি তো। 2001 সালে 26শে জানুয়ারি গুজরাটের ভুজ নামক জায়গায় ব্যাপক পরিমাণে কি হয়েছিল? হ্যাঁ, ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প পড়ে দিয়েছি 26শে জানুয়ারি, যখন ফ্ল্যাগ হোস্ট করা হবে 9টা 9:45-এর দিকে, 8টা থেকে 9:30-র মধ্যে ভূমিকম্প হয়েছিল। বোঝা গেছে তো? হ্যাঁ, তোদের হচ্ছে 15 আগস্ট ফ্ল্যাগ হোস্টিং হবে, সবাই চলে আসবে মোটামুটি। ঠিক আছে, মর্নিং থেকে ফ্ল্যাগ হোস্টিং করা হবে, তারপরে টুকটাক কার্যাবলী রয়েছে, সেগুলো হচ্ছে তোদের ফ্ল্যাগ হোস্টিং হলে তোরা চলে যাবে। তারপরে টুকটাক কার্যাবলী আমি আর কয়েকজন ছেলে আছে তারা করবে। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট আছে? 2001 সালে কি হয়েছে? ভূমিকম্প। কোথায় কোথায় হয়েছে? বুঝে। 1999 সালে, 1998 সালে পরমাণু টেস্ট, তাই তো? এটা সফল হবে? হ্যাঁ, এই জন্য অটল বিহারী বাজপেয়ী সরকার 2002 সালে 2004 সালে পড়ে গেছিল। 1999 হয়েছিল, 1998 পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1998 সালে কি হয়েছিল? 1999, 2001 সালে ভূমিকম্প। এই সময় 2001 সালের সময় ভারতে আনা হয়েছিল সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান কিন্তু লাগু হয়েছিল 2010-এ। লাগু হয়েছিল কবে? 2010-এ। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। তোমাদের ওটা একবার লিখে, অভিযান চালানো হয়েছিল, শুরু হয়েছিল কবে থেকে? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি শুরু হয়েছিল? সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল। আর চলছিল কত? 10-এ চলছিল, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তাই তো? কত চলছিল? শুরু হয়েছিল কবে? 9। সর্বশিক্ষা অভিযান দেখেছি তো, প্রাইমারি শিক্ষার উপর প্রচুর জোর দেওয়া হয়েছিল। একটা পেন্সিল বড় আঁকা আছে, এধারে একটা বাচ্চা, এধারে একটা বাচ্চা, দেখিস নি স্কুলে আঁকা থেকে? পেন্সিল আঁকা আছে বড় ধরনের, এদিকে একটা বাচ্চাকে তাহলে বস করে দিচ্ছে, এদিকে একটা বাচ্চাকে বস করে দিচ্ছে, খাতা না বই আছে হাতে, তাই তো? এটা সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ প্রাইমারি শিক্ষা কি বাড়ানো হয়েছিল? প্রাইমারি শিক্ষাকে বৃদ্ধি করা হয়েছিল। বোঝা যাচ্ছে তো? কাকে বৃদ্ধি করা হয়েছিল? প্রাইমারি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়েছে? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্লিয়ার হয়েছে না হয়নি? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়েছিল? হ্যাঁ, কি করা হয়েছিল? সর্বশিক্ষা অভিযান চালু করা, অভিযান শুরু হয়েছিল। ওই দেখবি সর্বশিক্ষা অভিযানে সেই তারপর থেকে চালু করেছিল শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। স্কুলে স্কুলে বলা হতো না? পাঠ করা হতো তো? শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মারপিট, কি সব বলে না একদম। আরে তোর প্যারেড হতো তাকে, সর্বশিক্ষা অভিযানেরই প্যারেড হতো। বোঝা গেছে তো? হ্যাঁ, এরপরে আসছে কত? 2002 এর পরে 2002 থেকে 2007 পর্যন্ত। 2002 থেকে কত? 2007 পর্যন্ত। এতে এতে কিছু হয়নি, এতে শুধুমাত্র আধুনিকরণ করা হয়েছিল। বিশেষ করে আধুনিকরণ, আত্মনির্ভর করা হয়েছিল, যাতে ভারতবর্ষ কি হয়, ধীরে ধীরে কি হচ্ছে, ভারতবর্ষকে ডেভেলপমেন্টের দিকে আনা যায়। এরপর থেকে করাপশনও প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। এটা হচ্ছে কত? 10। এটা 10 তো। 11 হয়েছিল 2007 থেকে 2012। 7 থেকে কত? 2012। এই সময়, এই সময় থেকে ঘোটালা শুরু হয়েছিল। ইউপিএ সরকার ছিল, ঘোটালা শুরু হয়েছিল। এবং 12ই আসছিল, 12 হচ্ছে 2012 থেকে, 2012 থেকে কত কি লিখলাম না, 2012 থেকে 2017 পর্যন্ত আনা হয়েছিল, তাই তো?
কিন্তু 2017 পর্যন্ত চলেনি। হ্যাঁ, এতে কি করা হয়েছিল? এতে প্রচুর পরিমাণে করাপশন শুরু হয়েছিল। এই দুটোতে প্রচুর পরিমাণে কি শুরু হয়েছিল? করাপশন হয়েছিল। 2G স্পেকট্রাম ঘোটালা, কমনওয়েলথ ঘোটালা, এগুলো পরপর হতে ছিল। এই জন্য সরকার পরিবর্তন 2014 সালে কি হয়েছিল? সরকার পরিবর্তন হয়ে গেছিল। এবং 2014 সালে সরকার পরিবর্তন হয়ে যেতে এর জায়গায় আনছে, গরিবী হাঁটার জায়গায় আনছে, গরিবকে হাঁটাও নীতি আয়োগ। সরকার কি আনছে? নীতি আয়োগ। ন্যাশনাল, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ক্লিয়ার হয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। বোঝা আছে তো? হ্যাঁ, তার মানে এরপরে নীতি আয়োগ চলে আসছিল। বোঝা আছে তো? এরপরে কি চলে আসছিল? নীতি আয়োগ চলে আসছিল। আমরা নীতি আয়োগ পড়ার আগে আরেকবার রিক্যাপ করে নিই, তারপরে বাকি যে পার্টটা রয়েছে প্ল্যানিং কমিশন পরের দিন পড়াবো। হ্যাঁ, আগে দেখো 51 থেকে 56, তারপরে 56 থেকে এটা 1 2, 61 থেকে 3, 4 66 থেকে 69 বাদ, প্ল্যান হলিডে 4, এরপর 4 হবে 69 থেকে 74, 5 74 থেকে 78, 78 থেকে 80 কি ছিল? গ্যাপ। হ্যাঁ, 80 থেকে 85, 1980 থেকে 1985, তারপরে 1985 থেকে 1990, 1985 থেকে কত? 1990। এটাই চালু করা ছিল জওহর রোজগার যোজনা। জওহর রোজগার যোজনা, জওহর রোজগার যোজনা, REGP চালু করা হয়েছিল, অর্থাৎ রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। REGP মানে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম কি চালু হয়েছিল? রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। বোঝা গেছে তো? এই সময় থেকে 1992 থেকে এই সময় ইনফ্রাস্ট্রাকচারের উপর প্রচুর জোর দেওয়া হয়েছিল, ডেভেলপমেন্টের উপর প্রচুর জোর দেওয়া হয়েছিল। 90, 92 থেকে এরপর কত? 92 থেকে 97 বিভিন্ন বিদেশি কোম্পানি ভারতে আসা শুরু করেছিল। LPG চালু হয়েছিল, তাই তো? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। বিভিন্ন বিদেশি কোম্পানি ভারতে আসা শুরু করেছিল। এবং বিদেশি কোম্পানি ভারতে আসা মানে কি হবে? বিদেশি কোম্পানি ভারতে আসা মানে কি হবে? এখানে লেবার, এখানে হচ্ছে এমপ্লয়ি, এখানে সবাইকে চাই, তাই তো? এখানে সবাইকে চাই। এই সময় এইখানে কি হয়েছিল জানিস কি? প্রচুর পরিমাণে কি দরকার? স্কিল লেবার দরকার। দেখ, প্রত্যেকের পড়াশোনার বাইরেও স্কিল জানা দরকার। যে কোনো স্কিল একটা অন্তত জানা দরকার। বোঝা যাচ্ছে তো? যে কোনো স্কিল কি অন্তত একটা জানা দরকার। যে কোনো স্কিল জানা দরকার। বোঝা যাচ্ছে তো? একটা থেকে বেশি হলে 2-3টা হলেও তো চলবে, কোনো অসুবিধা নেই, যত বেশি হবে। আর ওই সময় কি চলবে? সমস্ত বিদেশি কোম্পানি ভারতে আসছিল, ভারতে সব স্কিলের প্রয়োজন ছিল, তাই তো? সেই জন্য দেখবি ওই সময় থেকে চালু হয়েছিল ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং কোর্স। ঘরে ঘরে ইঞ্জিনিয়ার হয়েছিল, তখন সব ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করছিল 92 থেকে 97। এই ফেজেই তো পড়া শুরু হয়েছিল। তারপরে দেখবি এখন তো ঘরে 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 ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেছে। এখন আর কোনো মূল্য আছে? ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, কোম্পানি নাই, কারখানা নাই, ইঞ্জিনিয়ার কি করবে? বোঝা যাচ্ছে তো? এই সময় এই পিরিয়ডটা 92 থেকে 97 এই যে যারা আছে তাদের বেশিরভাগ দেখবি ইঞ্জিনিয়ারিং করেছে। এই যে যারা আছে তারা কি বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে। LPG বাদে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর কি আসছিল? গ্লোবালাইজেশন। 92 থেকে কত? হ্যাঁ, আর ব্যাঙ্গালোর পুরো আইটি সেক্টরে ভরে গেছিল। ব্যাঙ্গালোর কি পুরো আইটি সেক্টর। আর ওই সময় সব দেখবি, ওই সময় দেখবি ব্যাঙ্গালোর যেই পড়ছে ব্যাঙ্গালোর ছুটছে। তাহলে 92 থেকে 97 জন্ম আছে কেউ নেই? হ্যাঁ, এই টাইম পিরিয়ডটা সবাই দেখবি পলিটেকনিক করার জন্য ছুটছিল, বিটেক করার জন্য ছুটছিল। এই যে তোদের দাদাদেরকে দেখবি,
তাদের এই যে এখন কত হবে? 28-30, তাই তো? আরে 97 জন মানে 28 বছর বয়সী হবে। কি করছো? 97 জন মানে 28 বছর বয়সী হবে। 28-30 বছর বয়স হবে। ওই বই এজের ছেলেদেরকে দেখবি, ওরা সব বেশিরভাগ সব কি করেছে? ইঞ্জিনিয়ারিং কোর্স করছে, পলিটেকনিক করতে, বিটেক করতে, সব দৌড়াইছে, তাই তো? যারা ওই সময় চাকরি বাকরি পেয়ে গেছে তারা এখন বিরাট টাকা কামাচ্ছে। আর না হলে এখন তো ইঞ্জিনিয়ার ঘরে ঘরে পাওয়া যায়। আর এখন ইঞ্জিনিয়ার ঘরে ঘরে আছে তো। রোড তো, রোড তৈরি করে, সিভিল ইঞ্জিনিয়ার ঘর তৈরি করে, তাই তো? ঘর এমন তৈরি করে, ঘর না রোড বোঝা মুশকিল। আর ইলেকট্রিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাখা সারাবে বাল্ব জ্বলবে, বাল্ব সারাবে পাখা জ্বলবে, পাখা চালু হবে, তাই তো? আরে এখন ক্লিয়ার হয়েছে তো? এই টাইমে বেশিরভাগ ইঞ্জিনিয়ার গুলো তৈরি হয়েছিল তো। কেন তৈরি হয়েছিল বোঝা যাচ্ছে? কারণ বিদেশি কোম্পানি গুলো ভারতে আসা শুরু করছে। ক্লিয়ার হয়েছে? 92 থেকে 97। এটা কত নম্বরে? 5, 6, 7, 8। এই 90 থেকে 92 থেকে 97, 8, 9-97 থেকে 2002, 10-2002 থেকে 7, 11-2007 থেকে 12, 12-2012 থেকে 2017। কিন্তু তার আগে নীতি আয়োগ চলে আসছিল। পরের দিন নীতি আয়োগ বুঝাবো, ঠিক আছে?